আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানিয়ে কথা শুরু করছি। মূলত কথা বলতে যাচ্ছি সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের যে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় বা মানে আমাদের এই আওয়ামী ষড়যন্ত্রকারীদের আরও যে চক্রান্ত তারা করছে সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল হয়েছি। তো তাকে কৃতজ্ঞতা আসলে জানাতেই হয়। আর আরও কয়েকটি বিষয় আমি এখানে জাস্ট ওনার ভিডিও থেকে আমি বিশ্লেষণ করতে যাচ্ছি আমার মতো করে। প্রথমত হচ্ছে ডক্টর আসিফ নজরুল সাহেবকে নিয়ে যে রিপোর্টটি পেশ করা হয়েছে। তো আমরা আসলে জানি তার সাম্প্রতিক এই জুলাই অভ্যুত্থানে তার ভূমিকাটা কতটুকু ছিল, সেটা আমরা অনেকেই ছাত্র জনতার আমরা ওয়াকিবহাল আছি। সো আমি ছাত্র জনতার কাছে বা সাধারণ জনতার কাছে আমি এই বিষয়টি অনুরোধ করব যে আমরা একটা শোনা খবর শুনেই যেন বিশ্বাস না করি। তো আমার বিশ্বাস সাংবাদিক ইলিয়াস হোসেনের খবরটাকে আমি এটাকে ফেলে দিচ্ছি না, আমি এটাকে সামনে নিয়েই মূলত এর পর্দার অন্তরালে আরও কিছু আছে কিনা বা আমাদের মধ্যে আসলে বিভাজন করার মতো কোনো বিষয়গুলো তার কাছে যেতে পারে, এরকম ইনফরমেশন হতে পারে, মিস ইনফরমেশন হতে পারে। সো বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেই তারপর আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এর আগেই আসলে বিচারের আগেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আসলে আমাদের উচিত হবে না। এক আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যেমন মাহফুজুল আলমকে উপদেষ্টা আসলে তখনই আমার মানে চিন্তা হয়েছিল যে তাকে আসলে প্রধান উপদেষ্টার সহকারী থেকে উপদেষ্টা বানানোটা আসলে একটু রহস্যজনক বলতে যাচ্ছি মূলত আসলে তার উচিতটা ছিল বা ছাত্রদের সাথে সরাসরি সম্পৃক্ত বা কানেকশন থাকার মতো সে একটা মাধ্যম ছিল উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে থাকার দরুন। সো তাকে আবারও তার জায়গায় আসলে বিশেষ সহকারী হিসেবে থাকাটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে, কল্যাণ হবে, কারণ এতে করে তিনি ডক্টর ইউনূসের সবসময় কাছাকাছি থাকতে পারবেন। পাশাপাশি ছাত্র জনতার যে মানে কি বলা যায় যে তাদের যে ইমেজটা আছে বা তাদের ভাবধারা যেটা আছে ওটা সরাসরি মানে ডক্টর ইউনূসের সাহেবের সাথে তিনি লিঙ্ক আপ করার জন্য তার জন্য সবচেয়ে বেস্ট পয়েন্ট হবে। আর এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে যেমন আসলে এখনও মানে আমি জানি না আসলে কেন গভর্নমেন্ট এত দেরি করতেছে বা এই মানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বাহিনীগুলোতে, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, প্রত্যেকটা সেক্টরে যে আওয়ামী যে মানে তাদের যে আওয়ামীদের সাপোর্টার জাতীয় যে সমস্ত কর্মকর্তারা এখনও ওখানে বহাল তবিয়তে আছে, আসলে কোন ব্যাখ্যাতে কোন ভিত্তিতে তারা আসলে এখন থাকে এটা আমার বোধে আসতেছে না। সো এদেরকে আসলে অতি দ্রুত তাদেরকে সরাসরি ট্রান্সফার করা বা স্থানান্তর করার মধ্য দিয়ে কিন্তু আসলে সমাধান হচ্ছে না। তাদেরকে সরাসরি বরখাস্ত করে বিচারের আওতাধীন নিয়ে আসা উচিত। তাদের ভূমিকা যদি তারা নিরপরাধ হয় তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হোক, আর যদি অপরাধী হয় ডেফিনেটলি তাদেরকে উত্তম মানে উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া উচিত। আর এর পরের বিষয়টা হচ্ছে আমাদের আসলে ছাত্র জনতার তৃপ্তির ঢেকুর তোলার আসলে সুযোগ নাই, কারণ অভ্যুত্থান হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পরেই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে থাকে। আর আওয়ামীদের মানে তাদের জারজগুলো এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। সো এখানে ছাত্র জনতা সহ যার যেখানে সুযোগ আছে সবাই যার যার জায়গা থেকে অবশ্যই বিশেষ করে বর্তমান রাজনৈতিক দলগুলোকে আমি বিনীতভাবে অনুরোধ করবো নিজেদের মধ্যে কামড়াকামড়ি ঠেলাঠেলি না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আগে ঐক্যবদ্ধ ছিলেন, মানে ঐক্যবদ্ধ বলতে বোঝাচ্ছি এই আওয়ামী দুঃশাসনে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা মাঠে নেমেছিলেন সেভাবে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে, কারণ আপনাদের মধ্যে ফাটল ধরাতে পারলেই তাদের ফায়দাটা হাসিল হবে। আর এর পরবর্তী হচ্ছে আওয়ামী যে সমস্ত সবাই যে অপরাধী তা না, যারা যারা সরাসরি ছাত্র জনতা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। নতুবা এরা আসলে তারা যেটা ভেবেছিল যে গভর্নমেন্ট পরিবর্তন হলে তাদের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন হওয়ার সুযোগ ছিল বা ধরপাকড় হওয়ার সুযোগ ছিল সেটা আসলে হচ্ছে না বলেই তাদের সাহস দিনকে দিন বাড়তেছে। সুতরাং তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা উচিত। পাশাপাশি ছাত্র সংগঠনগুলো বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন, বৈষম্যের ছাত্র আন্দোলন সহ সবাই একই প্ল্যাটফর্মে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবশ্যই ভূমিকা রাখতে হবে। আর ভারতের কথা বলতে আসলে বোঝাচ্ছি আসলে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যেমন সাম্প্রতিক সময়ে এটা মানে খুবই মানে উদ্বেগজনক, যেটা হচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা কিন্তু আমাদের দেশে চলতেছে, যে কোনো উপায়তেই হোক, আমাদের বন্ধুরাষ্ট্র হোক বা আমাদের ভিতরের যে গাদ্দারদের কারণে হোক। সুতরাং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ভাই একই জায়গায় থাকতে হবে। আমি এই মানে ওই যে জামাতের আমিরের একটা বক্তব্য আমার খুব ভালো লাগছে, যেটা তিনি বলছেন যে এখানে আসলে সংখ্যালঘু বলতে কিছু নাই। আসলেই আমি এটার সাথে একমত, কারণ এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের নাগরিক, একজন নাগরিক হিসেবে সে তার যতটুকু অধিকার পাওয়ার প্রাপ্য সে তাই পাবে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, খ্রিস্টানটা দেখার আসলে
সুযোগ তো আসলে দরকার নাই বা আসে না, এটা আসে কেন? আসলেই তো সাম্প্রদায়িকতা শুরু হবে। সো এখানে হিন্দু ভাইদেরকে বুঝতে হবে ভাই, আপনাদেরকে তো ইউজ করা হচ্ছে। বিশেষ করে ইসকন আর সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম তো এক না। ইসকন মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এখানে কাজ করতেছে। সো এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে ছাত্র জনতাকে আমাদেরকে মজবুতভাবে ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধতার ভিত্তিতে এই জালিমদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত তাদের মূলোৎপাটন হচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।